সকাল 2:46। সমুদ্রের তলদেশে নড়ে উঠল 50 মিটার। মাত্র 3 মিনিটে। তারপর যা ঘটল তা মানব ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর গুলোর মধ্যে একটি। জাপান তারপর যা করল তা এতটাই বিশাল যে মহাকাশ থেকেও দেখা যায়। $12 মিলিয়ন, 400 কিলোমিটার এক কংক্রিটের প্রাচীর। কিন্তু প্রশ্ন হলো, এই দেওয়াল কি সত্যি তাদেরকে বাঁচাতে পারবে? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি জাতি প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রকৌশলী কাঠামো তৈরি করছে, কেন এই প্রাচীর নিয়ে দেশের ভিতরেই এত বিতর্ক, আর কেনই কিছু বিজ্ঞানী বলছে এই দেওয়াল একদিন হয়ে উঠবে আরো ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ। 2011 সালের 11 মার্চ জাপানের উত্তর পূর্ব উপকূল একটি সাধারণ দিন কাটছিল, কিন্তু বেলা বাড়তেই সমুদ্রের নিচে ঘটে গেল ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। 9.0 মাত্রার ভূমিকম্প জাপানের পুরো ইতিহাসে পাল্টে দিল। কিন্তু আসল ভয়াবহতা শুরু হলো তারপরে। সমুদ্র থেকে ধেয়ে এলো এক দানবীয় ঢেউ, কোথাও কোথাও যার উচ্চতা ছিল 130 ফুট, মানে 10 তলা বিল্ডিং এর সমান। সে সময় উপকূলে যেসব পুরনো সমুদ্র প্রাচীর ছিল সেগুলো উচ্চতা ছিল মাত্র 6 থেকে 13 ফুট। ঢেউয়ের সামনে সেগুলো ছিল খড়কুটার মতো। প্রায় 20,000 মানুষ প্রাণ হারায় সেই দুর্যোগে। উপকূলের একের পর এক শহর মুছে যায় মানচিত্র থেকে। আর এই বিপর্যয়ে ধাক্কা লাগে ফুকুমিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা জন্ম দেয় আরো একটি সংকটের। দুর্যোগের ঠিক পরে জাপান সরকার সিদ্ধান্ত নেয় এই দৃশ্য যেন আর কখনো দেখতে না হয়। শুরু হয় ইতিহাসের অন্যতম প্রতিরক্ষা প্রকল্প। লক্ষ্য ছিল প্রায় 400 কিলোমিটার দীর্ঘ একটি কংক্রিটের প্রাচীর তৈরি করা, যা পুরো তোহাকা উপকূল জুড়ে ছড়িয়ে থাকবে। কিছু অংশে এই দেওয়াল প্রায় 50 ফুট উচ্চতা, যা একটি 4 তলা ভবনের সমান। মাটির নিচে ভিত্তি বসানো হয়েছে প্রায় 80 ফুট পর্যন্ত গভীরে। মোট খরচ প্রায় $12 বিলিয়ন, বাংলাদেশি টাকায় লক্ষ কোটি টাকারও বেশি। শুধু কংক্রিটের দেওয়াল নয়, এর আশেপাশে জাপান উপকূল জুড়ে লাগিয়েছে 90 লক্ষ গাছ, যা প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করবে এবং ঢেউয়ের শক্তি অনেকটা কমিয়ে দিতে পারে। এই প্রকল্পে মোটেও সহজ ছিল না। প্রকৌশলীদের সামনে ছিল ভিন্ন ভিন্ন সমুদ্র তলদেশে, কোথাও নরম কাদামাটি, কোথাও ঘন বালি, আবার কোথাও কঠিন পাথর। প্রতিটি এলাকার জন্য আলাদা প্রকৌশলী কৌশল দরকার হয়েছিল। জোয়ার ভাটার সীমা সময়ের মধ্যে কাজ শুরু করতে হয় শ্রমিকদের। হাজার হাজার কংক্রিট প্যানেল বসানো হয়েছে, যার ভেতরে বসানো আছে সেন্সর, যা প্রাচীরের অবস্থা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করতে পারে। এই দেওয়াল শুধু ঢেউ ঠেকানোর জন্য নয়, এর মূল উদ্দেশ্য হলো মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মূল্যবান কয়েক মিনিট সময় করে দেওয়া। কারণ 2011 সালে বহু মানুষ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জীবন হারিয়েছিল। কিন্তু এই বিশাল প্রাচীর সবার মন জয় করতে পারেনি। উপকূলের বহু বাসিন্দা এই দেওয়ালকে দেখছেন সন্দেহের চোখে। স্থানীয়দের অভিযোগ, এই কংক্রিটের দেওয়াল তাদের বাড়ি থেকে সমুদ্রের দৃশ্য পুরোপুরি আড়াল করে দিয়েছে। কেউ কেউ একে তুলনা করছে কারাগারের প্রাচীর দেওয়াল। মাছ ধরার সঙ্গে জড়িত জীবিকার অব্যাহতি হয়েছে, পর্যটকও ক্ষতিগ্রস্ত। অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, এত বিপুল অর্থ দিয়ে দেওয়াল তৈরির বদলে মানুষকে উঁচু জায়গায় হস্তান্তর করাই বেশি কার্যকর হতো। আরও উদ্বেগজনক বিষয় হলো, কিছু বিজ্ঞানী সতর্ক করেছেন, এত উঁচু দেওয়াল যদি কখনো ভেঙে যায়, তাহলে দেওয়ালের পিছনে আটকে থাকা পানি আরো ভয়ঙ্কর শক্তি নিয়ে আঘাত আনতে পারে। অতএব যে দেওয়াল রক্ষা করার কথা, সেটি হয়ে উঠতে পারে বিপর্যয়ের নতুন উৎস। এই দেওয়াল মূলত তৈরি করা হয়েছে সেই ধরনের সুনামি ঠেকাতে, যা প্রতি 50 বছর থেকে 150 বছরে একবার আসে। শুধু এই দেওয়াল যথেষ্ট নয়, কিন্তু আরো বিশাল, আরো বিরল সুনামি ক্ষেত্রে, যা প্রতি কয়েকশো বা কয়েক হাজার বছর বার একবার আঘাত হানে। শুধু দেওয়াল যথেষ্ট নয়। তাই জাপান সরকার শুধু এখন কংক্রিটের উপর ভরসা করছে না। সতর্ক অবস্থা, উদ্ধার পরিকল্পনা, শিক্ষা কার্যক্রম আর সবুজ প্রাচীর, সবকিছু মিলিয়ে হচ্ছে একটি প্রতিরক্ষা ব্যবস্থা। জাপানের এই বিশাল প্রাচীর আসলে একটি প্রতীক। মানুষ কতটা মরিয়া হয়ে উঠলে প্রকৃতির শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে তার প্রমাণ। কিন্তু এটি একই সঙ্গে মনে করিয়ে দেয়, প্রকৃতি সম্পূর্ণভাবে থামানো হয়তো কখনোই সম্ভব না। তাহলে প্রশ্ন থেকেই যায়, আমরা কি প্রকৃতির বিরুদ্ধে দেওয়াল তুলব, নাকি প্রকৃতির সঙ্গে বাঁচতে শিখব? কমেন্টে জানান আপনার মতামত, কোনটা সঠিক পথ। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে পৃথিবীর আরও এমন অবিশ্বাস্য প্রকৌশলী কাহিনী।